বিষয়কে ভিত্তি করে বিরোধ চলছিল, বিসম্বাদ চলছিল, যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং তৎকালীন সেই সময়ে যে রাজন্য শাসন চলছিল তারা দুদুল্যমানতা দেখাচ্ছিল। সেই পরিস্থিতিতে শেখ আব্দুল্লাহ কাশ্মীরের জনগণের বৃহত্তম অংশের নেতৃত্ব, তিনি তার সংগঠন নিয়ে পরিষ্কারভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে সাহসের সাথে বলেছেন, আর যাই হোক কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতবর্ষের সঙ্গে থাকবো, ছিলাম, আছি, থাকবো, এটাই আমাদের পিতৃভূমি, এটাই আমাদের মাতৃভূমি। কিন্তু আমাদের কতগুলো অধিকার সুরক্ষিত করবার জন্য স্বাধীন ভারত রাষ্ট্রের যে সংবিধান তার মধ্যে সুনির্দিষ্টভাবে কিছু প্রতিশ্রুতি আরোপণ করা চাই। একে ভিত্তি করে তৎকালীন ভারত সরকার সংবিধান প্রণেতা যারা তাদের সাথে কথা বলে সংবিধানের 370 ধারা যুক্ত করে কতগুলো বিশেষ বিশেষ অধিকার সেখানে কাশ্মীর এবং কাশ্মীরের জনগণের জন্য তারা নিশ্চিত করে। এবং তার মধ্যে বিশেষ করে যেটা ছিল জমি এবং তার নাগরিক অধিকারের যেটু মৌলিক বিষয়, আমি বিস্তৃত যাচ্ছি না। এখন আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি তারা তো আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রবলয়ন করেছে, স্বাধীনতার যে সাফল্য তাকে তারা স্বীকৃতি দেয়নি। সংবিধান যখন তৈরি হয় তাতে তারা ইতিবাচক কোনো ভূমিকা নেয়নি। আমাদের দেশের যে জাতীয় পতাকা তাকে তারা স্বীকৃতি দেয়নি। আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত তাকে তারা জাতীয় সঙ্গীত বলে মেনে নিতে রাজি না। রাজ্যের সীমানার বাইরে নিয়ে অনেকটা স্বশাসনের অধিকার দিয়ে স্বতন্ত্র একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে। এরকম কাণ্ড ভারতবর্ষের স্বাধীনতার পর এই 74-75 বছরের মধ্যে আর ঘটেনি, বিজেপি শাসনে ঘটছে। এই পরিস্থিতিতে ওখানকার জমি সবার জন্য নাকি উন্মুক্ত, নাগরিকত্বের অধিকার তাতে আগে যে সমস্ত বাধা বন্ধনগুলি ছিল 370 ধারা বাতিল করার কারণে এগুলো বহুল অংশেই এখন সহজতর হয়ে গেছে। এর বিরুদ্ধে আক্রমণকারী যারা দাবি যারা করছে, স্বীকার এখনো আমাদের সরকারের তরফ থেকে দাবিদারদের এই দাবিকে করছে না। তারা বলছে এই যে 70 ধারা বাতিল করলো, রাজ্যটাকে ভাগ করলো, অধিকার হরণ করলো, তার সুবাদে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিলেন না সেই পরিবারের লোকদেরকে কাশ্মীরে প্রবেশ করে নাগরিক অধিকার যাতে পেতে পারে তার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। এটা তারা কোনো মতেই মেনে নিতে রাজি না। এর প্রতিবাদে যতদূর যাওয়া দরকার ততদূর তারা যাবে, এই হচ্ছে তাদের মূল বক্তব্য। এবং এটাকে সামনে এনে এই আক্রমণটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। কোনো মতে তাদের বক্তব্যের মধ্যে যদি সারবত্তা কিছু থেকেও থাকে তাহলে নিজেদের বক্তব্যের সপক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে, এ তো বর্বরতা, অস্বাভাবিকতা। শিকারী পাখিকেও এভাবে গুলি করে মারে না। তাদেরকে নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। এই পরিস্থিতিতে যে কথা আমরা বলতে চাইছি, দরকার হচ্ছে কি করে ঘটনাটা ঘটতে পারল তা অনুসন্ধান করে সরকারকে বের করতে হবে। যদিও একটা বিধানসভা আছে, সরকার তৈরি হয়েছে কাশ্মীরে, ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী, হাতে তো ক্ষমতা নাই, পুলিশ নিরাপত্তা
বাহিনী সব কেন্দ্রীয় সরকারের হাতে। এটা যদি হাতে না থাকে তাহলে নির্বাচিত সরকার ঠুটু জগন্নাথ। দিল্লি সরকারের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, কাশ্মীরের ক্ষেত্রে তাই অভিজ্ঞতা, এবং কাশ্মীরের আভ্যন্তরীণ যে জটিল রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে উত্থান পতন ঘটছে, তাতে রাজ্যের যে সরকারটা নির্বাচিত সরকার ক্ষমতার সীমাবদ্ধতা সত্ত্বেও গণতান্ত্রিক মর্যাদা দিয়ে তাদের সাথে কেন্দ্রের সরকারের বসে খোলামেলা আলোচনা করে বিষয়গুলি উপলব্ধির মধ্যে এনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের দিক থেকে যে ভূমিকা গ্রহণ করা দরকার, এ পর্যন্ত নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পর কেন্দ্রের তরফ থেকে গ্রহণ করতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নিন্দাবাদ জানানোর সঙ্গে সঙ্গে আক্রমণকারীদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছি। তথ্যে দেখা গেল পরের দিন যে এলাকাটাতে আক্রমণ সংঘটিত হয়েছে, 5 জন সন্ত্রাসবাদী সেই কাশ্মীরে এলাকাতে নিরাপত্তার দায়িত্বে যারা বৃত, যদিও ওই দিন কাউকে দেখা যায়নি, যে পোশাক আশাক পরে তারা নিরাপত্তার দায়িত্ব প্রতিপালন করেন, এরকম এই পোশাক পরিহিত 5 জন সন্ত্রাসবাদী, তারাই সশস্ত্র হয়ে যারা বেড়াতে গিয়েছিলেন তাদের উপর আক্রমণটা তারা সংঘটিত করেছে। তাদেরকে প্রতিহত করতে গিয়ে ওখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ঘোড়ার গাড়ি, 4টো ঘোড়া, স্থানীয় ছেলেরা মানুষরা এগুলো চালান, এটা তাদের আয়ের একটা প্রধান উৎস। এই 4টো ঘোড়ার গাড়ি চালাচ্ছিল একটা মুসলিম যুবক, দেখবেন এখন তার ছবি সমস্ত পত্র পত্রিকায় ছাপা হয়ে বেরোচ্ছে। সন্ত্রাসবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এই আক্রমণ প্রতিহত করবার জন্য তার নিজের জীবন হিসেব না করে সে সেখানে মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করেছে। সন্ত্রাসবাদীরা তার জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় জানবার চেষ্টা করেনি। তাদের হাতের অস্ত্র গুলিতে তার দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। কেউ তো এখন জিজ্ঞেস করছে না সে হিন্দু না মুসলমান। যারা মানুষের মধ্যে, এমনকি আমাদের ত্রিপুরাতে এই চেষ্টা আছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে সারা দেশে, আমরা যেটা লক্ষ্য করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 5 জনই আক্রমণ করে 26 জনকে খুন করে, যে 20 থেকে 22 জনকে আহত করেছে, এটা যদি হয় এটা আশ্চর্যের, কিন্তু এটা হতে পারে না। তার পেছনে আরো শক্তি লুকায়িত, এবং রাজনীতিগত ভাবে, নীতিগত ভাবে, দৃষ্টিভঙ্গিগত ভাবে মূল উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজটা তারা সংগঠিত করেছে, তাদেরকে পরিচালনা করছে, এদেরকে খুঁজে বের করতে হবে। বেমালুম গভীরে না গিয়ে মন খুশি মতো সরকারে আছে বলে যা বলবো তাই পত্র পত্রিকায় প্রচার মাধ্যমে প্রকাশিত হবে বলে দিলাম ধুমধাম করে। পরিস্থিতিটা কিন্তু এরকম না। 140 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আমরা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একসাথে চলবার চেষ্টা করছি। কাজেই এই যে স্পর্শকাতর বিষয়, অভাবনীয়, আপনার পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল 2019 সালে, 40 জন সিআরপিএফ জওয়ান সেখানে সন্ত্রাসবাদীরা নিজেরা মরে যাবে জানে, নিজেদের মৃত্যু ভয় তুচ্ছ করে এরা এই সিআরপিএফ এর গাড়ির উপরে সেখানে আঘাত দেয়, তাতে গিয়ে 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারায়। আপনারা যারা খবর রাখেন, স্মরণ শক্তি যাদের এখনো ক্ষীণ হয়নি, তারা জানবেন সেই সময়ে কাশ্মীরে
যিনি রাজ্যপাল ছিলেন, পরবর্তী সময় তিনি বলেছেন যে যেখান থেকে এই গাড়িতে করে এই বাহিনীকে দূর প্রান্তে নিয়ে যাবে তার দূরত্ব 200 কিলোমিটার। এত বড় একটা রাস্তা, কাশ্মীরের যে পরিস্থিতি, রাস্তার উপর দিয়ে এইভাবে বাহিনীর লোকরা দলবদ্ধভাবে যাবে আর সন্ত্রাসবাদীরা ছেড়ে দেবে, এটা হতে পারে না। তাই তিনি তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার শেখ, তার কাছে রাজ্যপাল হিসাবে আবেদন জানিয়েছিলেন এদেরকে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে এভাবে পাঠানোটা ঝুঁকি হবে, যে কোনো ধরনের আক্রমণ এদের উপর নেমে আসতে পারে, এটা পরিস্থিতিকে জটিল করবে। এটা না করে তাদের ওখানে পাঠাতে হবে। সবাইকে একসাথে পাঠানো যাবে না, জরুরি ভিত্তিতে একটা সংখ্যককে পাঠানো দরকার। তার জন্য স্পেশালি হাওয়াই জাহাজের ব্যবস্থা করে তাদের পাঠাও। তার কথার কোনো গুরুত্বই নেই, কোনো গুরুত্ব নেই। এটা আমরা জানি। সেই ঘটনার পর এই সময়ের মধ্যে পহেলগাঁওয়ের 22 তারিখের ঘটনা হচ্ছে বড় ঘটনা। কিন্তু 370 ধারা বাতিল করার পর, রাজ্যটা ভাগ করে টুকরো টুকরো করে ফেলার পর, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুক বাজিয়ে বলছেন 370 ধারাটাই হচ্ছে কাশ্মীরের অস্থিরতার কারণ, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এই 370 ধারা। কাজে এটা বাতিল করলাম, কাশ্মীরকে রক্ষা করলাম, সন্ত্রাসবাদকে শেষ করলাম, তার থেকে কাশ্মীরকে মুক্ত হতে সাহায্য করলাম। বুক বাজিয়ে বলছেন। 22-এর পরে কিন্তু এখন সেই বুক বাজানো শুনছি না। কিন্তু যখন থেকে কথা বলে চলেছেন 22-এর ঘটনার আগ পর্যন্ত, প্রতি মাসে জম্মু কাশ্মীরে অনন্তনাগ সহ কোন না কোন জায়গায় সন্ত্রাসবাদীরা আক্রমণ সংঘটিত করছে। এদের আক্রমণে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা, তারা সবই কাশ্মীরের বাসিন্দা এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী। ধর্মের কথাটা বলছেই কারণে, যেহেতু এটা নিয়ে জল ঘোলা করবার জন্য আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন জায়গায় ঘৃণ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো যে ভাষায় কথা বলছেন, আমি সমাজ মাধ্যমে দেখলাম উনি নিজেই তো দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা হতে পারে? আপনার একটা মতাদর্শের ভিত্তি থাকতে পারে, একটা ধর্মীয় অনুরাগ থাকতে পারে, অন্য ধর্ম সম্পর্কে আপনার অবস্থান থাকতে পারে। আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাজ্য, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে কাশ্মীরের এরকম একটা ঘটনার পর গোটা ভারতবর্ষ যখন থরথর করে কাঁপছে, ভারত সরকার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চাইছেন। একাধিক রাষ্ট্র ইতিমধ্যে তাদের সমর্থনের হাত প্রসারিত করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী, তার উপস্থিতিতে সর্বদলীয় সভা হয়েছে দিল্লিতে, প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি তখন বিহারে আসন্ন বিধানসভার নির্বাচনে বিজেপির জয় পাকাপুক্ত করবার জন্য গলা ফাটিয়ে, বুক চিতিয়ে বক্তৃতা করছেন, আর সেখানে হুমকি দিচ্ছেন যারা আক্রমণ করেছে তাদেরকে জীবনে যেটা ভাবেনি এরকম শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অর্থটা কি? আপনি এই মিটিংটা বন্ধ করে সর্বদলীয় এই সভায় আপনি নিজে কেন উপস্থিত থাকলেন না? এর চাইতে আপনার এই পাটনা, বিহারে এই নির্বাচনের মিটিংটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। এমন তো না যে 7 দিনের মধ্যে ভোট হতে যাচ্ছে, অথবা সেটাই ছিল, সেদিনই ছিল প্রকাশ্য প্রচারের শেষ দিন। আপনি প্রধানমন্ত্রী না? প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো অপরাধীর চিন্তায় চিন্তিত, তার তো মুখ খুলবার কোনো সুযোগ নেই, বুক থাপড়াবার সুযোগ নেই। কাজে সেই জায়গায় প্রতিরক্ষা মন্ত্রী তাকে পেছন দিকে ঠেলে দিয়েছে এই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েক বছরের মধ্যে। শেষ পর্যন্ত তার কাঁধে ভর করে সর্বদলীয় সভার আয়োজন করলেন। সেই সর্বদলীয় সভায় ওয়ান অ্যান্ড অল যতগুলো রাজনৈতিক দল উপস্থিত ছিল,
মতাদর্শের বিরুদ্ধেই থাকুক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই থাকুক, অর্থনৈতিক প্রশ্নের বিরুদ্ধেই থাকুক, সন্ত্রাসবাদ মোকাবেলা করার প্রশ্নে, কাশ্মীরের 370 ধারা বাতিলের প্রশ্নে, রাজ্যটাকে টুকরো টুকরো করার প্রশ্নে, যে কোনো ভিন্নমত থাকুক, কিন্তু সন্ত্রাসবাদীদের এই অমানবিক বর্বরিচিত আক্রমণের বিরুদ্ধে তারা সবাই সভায় যারা উপস্থিত ছিলেন এক বাক্যে বলেছেন, আজকে বিরোধিতার কোনো প্রশ্ন নেই। এক ভারত, এই ভারতের 140 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দল নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে, একতাকে সুদৃঢ় করতে হবে, সংহতিকে সুদৃঢ় করতে হবে। এরকম কথা যখন বলছেন তখন উত্তরপ্রদেশের কংগ্রেস বিজেপি দলের মুখ্যমন্ত্রী, তিনি নাকি এখন স্বপ্ন দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার। বিজেপি দল যদি জিততে পারে তাদের দলের কে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, এটা তাদের ব্যাপার। কিন্তু এটা কি কথা? এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই, নিকৃষ্ট। আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ, এরা কাশ্মীরের এই ঘটনাকে ভিত্তি করে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান অংশের মানুষ সব জায়গায় একরকম না হলো বিভিন্ন রাজ্যে তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। কোন কোন রাজ্য বিজেপি সরকার চলায়, কাশ্মীরের যে ছেলেরা মেয়েরা উচ্চ শিক্ষা নেওয়ার জন্য সেই সমস্ত রাজ্যে পড়াশোনা করতে গেছে তাদের উপর আক্রমণ সংগঠিত করছে এবং তাদেরকে বলছে আমাদের রাজ্য ছেড়ে চলে, এবং তারা বাধ্য হয়ে লেখাপড়া বন্ধ করে তারা কাশ্মীর ফিরে যাচ্ছে। আমি আজকে দেখলাম কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা তো চলতে পারে না, এটা কি চলছে, এবং তিনি তার মন্ত্রিসভা একাধিক মন্ত্রীকে যে সমস্ত রাজ্যগুলিতে এই ঘটনাগুলো ঘটছে সেখানে পাঠাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিজে কথা বলছেন, দয়া করে এটা বাড়তে দেবেন না, এটাকে বন্ধ করুন, যারা পড়াশোনা বন্ধ করে রাজ্যে ফিরে আসছে ধমকির মুখে বাধ্য হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। এই হচ্ছে ঘটনা, কোথায় যাচ্ছে ব্যাপারটা। এবং এখন তো দেখা যাচ্ছে আরএসএস বিজেপির মানে প্ররোচনার ফাঁদে পা দিয়ে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করছে, অস্ত্র দেখাচ্ছে, অস্ত্র শানাচ্ছে, হুমকি দিচ্ছে কি করে এই ছুরি দিয়ে গলা কাটবে, মুসলমান ভারতবর্ষে থাকলে পদানত হয়ে থাকতে হবে, না হলে কালকেই ভারতবর্ষ ছাড়তে হবে, ছাড়তে না চাইলে তাদেরকে বের করে দিতে হবে। এটা কি পৈতৃক সম্পত্তি বিজেপি আর এস এস? স্বাধীনতার শত্রু যারা, ব্রিটিশের যারা পদলাভন করেছে, স্বাধীনতার সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, সংবিধান তৈরিতে যাদের ভূমিকা ছিল না, তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। কবে ভারতবর্ষটা আপনারা কিনে নিয়েছেন? কেন্দ্রের সরকার করছেন, 10-12টা রাজ্যের মধ্যে আপনারা রাজ্য সরকার চালাচ্ছেন এককভাবে অথবা অন্যদের সঙ্গে নিয়ে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের দুর্বলতা। বিজেপি যে রাজনৈতিক দল বলো, এটা তাদের সাংগঠনিক দুর্বলতা, দৃষ্টিভঙ্গির দুর্বলতা, ঐক্য সংহতি গড়ে তুলবার দুর্বলতা। এটা আপনাদের সাফল্যটা, আপনাদের শক্তি না। আপনারা যেই কথাগুলো বলছেন এগুলো আপনারা নিজেদের দুর্বলতাকে আপনারা সামনে আনছেন। আপনারা বললেই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে সবাই। এরা আপনাদের কেনাগুলো ইচ্ছা হলে বাড়িতে রান্না বান্না করতে রাখবেন, ইচ্ছা না হলে পরের দিন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। এটাও এখন করা যায় না। ত্রিপুরা এটা বন্ধ হয়েছে বামফ্রন্ট সরকার আসার পর। বাড়ি থেকে বের করে দিয়ে গেল 1 মাসের আগাম বেতন দিয়ে, ভালো করে বুঝিয়ে বলতে হবে এই কারণে আপনাকে বা তোমাকে আমাদের ছাড়তে হচ্ছে। এটা চাইলেই করা যায়। আর ওরা মনে হচ্ছে যেন ঘাট ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে মুসলিমদেরকে তারা তাড়িয়ে দেবে। কি ব্যাপার চলছে নাকি? এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভূমিকা, এটা পরোক্ষে সন্ত্রাসবাদী যারা এই আক্রমণটা করলেন তাদের হাত শক্তিশালী করা হচ্ছে, তাদের এই আক্রমণ এটা গোটা কাশ্মীরের বিরুদ্ধে, কাশ্মীরের জনগণের বিরুদ্ধে। এবং আপনারা যারা খবর রাখেন তারা লক্ষ্য করছেন আক্রমণ এর আগে সন্ত্রাসবাদীরা করেছে। এই আক্রমণের প্রতিবাদে যেভাবে গোটা কাশ্মীরে মানুষ
প্রতিবাদে ফেটে পড়ছে। 24 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা দোকানপাট বন্ধ, খুলছে না, প্রতিবাদ করছে, মিছিল করছে, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে? তোমরাই তো 370 ভেঙে বলেছ সব সমস্যার সমাধান। তাহলে কি চলছে? আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। মুখের ভাত কেড়ে নিচ্ছে, ব্যবসা বাণিজ্য বিধ্বস্ত হচ্ছে, আয় উপার্জন ভবিষ্যৎ অনিশ্চিত। বাঁচব কি করে আমরা? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোথায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঘৃণা, কোথায় কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়ে তারা যে সাহস করে এগিয়ে আসছে, তাদের সাথে হাত মিলিয়ে এগিয়ে যান, আমরা আছি, একসাথে মিলে এই লড়াই লড়বো আমরা। এই কথা বলার পরিবর্তে উল্টো দিক থেকে প্ররোচনামূলক একতা, সংহতি তাকে দুর্বল করবার জন্য সন্ত্রাসবাদীরা যারা এই একতা সংহতিকে দুর্বল করার জন্য আক্রমণটা সংগঠিত করলো, তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিবাদে সোচ্চার হতে হবে। চুপ করে বসে থাকলে চলবে না। যারা এই ঘটনাকে ভিত্তি করে বেলাল্লাপনা করার চেষ্টা করছে মিডিয়া ইত্যাদিকে মাধ্যম করে, তারা সংখ্যায় খুব বেশি মনে করার কারণ। শান্তিকামী মানুষ, একতা সংহতির পক্ষে মানুষ, ভারত প্রেমিক মানুষ, এরা সংখ্যা ভারতবর্ষে নানা দলে বিভক্ত হলো, এরাই সংখ্যায় বেশি। আমি ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে আবেদন করব, আপনারাও এই প্ররোচনা যারা দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হন, রুখে দাঁড়ান, রাস্তায় বেরিয়ে আসুন। শুধু ঘরে ঘরে বসে মিউমিউ করলে চলবে না। সময়টা এখন ঘরে বসে মিউমিউ করার না। এই লড়াই যদি ঠিকঠাক মতো আমরা করতে না পারি, তাহলে এই যে এখানে আমরা বলছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি খাদ্যের দাবি, রোজগারের দাবি, উপার্জনের দাবি, রেশনের জিনিসের দাবি, এই দাবি লড়াইটা করব কি করে, কিসের ভিত্তিতে করব, কোন মাটিতে দাঁড়িয়ে করব? এই কারণে আমি কথা দিয়েই আলোচনাটা শুরু করতে চাইলাম। কাজেই এখানে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতীয় হিসাবে আমাদের একতাকে, সংহতিকে চোখের মনে যত রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে যারা যে দলেরই হোক, যে নেতাই হোক, যত বড় নেতাই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। এর কোনো বিকল্প নাই। ত্রিপুরা, আমাদের ত্রিপুরা লক্ষ্য করে যাচ্ছে, এরা সন্ত্রাসবাদ শিখাবার চেষ্টা করছে। শুনছিলেন আপনারা আমার আগের দুজন বক্তার কাছ থেকে? একটার পর একটা বামফ্রন্ট সরকার বিকল্প পথের দিশা দিয়ে ত্রিপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর করার জন্য যেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, ত্রিপুরার বৃহত্তম অংশের মানুষকে ঐক্যবদ্ধ মঞ্চে দাঁড় করিয়েছিল, সারা ভারতবর্ষের সামনে নতুন পথের সন্ধান দিচ্ছিল। এই সরকার থেকে যারা সহ্য করতে পারছিলেন না, প্রতিক্রিয়ার শক্তি, নিজেদের রাজনৈতিক হিম্মত হয়, যখন বামফ্রন্ট সরকার এখানকার গণতান্ত্রিক মানুষকে মোকাবেলা করতে পারছিল না, তখন তারা সন্ত্রাসবাদের উপরে তারা নির্ভর করতে শুরু করে, বাংলাদেশে ঘাঁটি করে, একটার পর একটা সংগঠন তৈরি করে, এদেরকে ব্যবহার করে, অস্ত্র তুলে দিয়ে, টাকা পয়সা দিয়ে এই সরকারটাকে উচ্ছেদ করবার জন্য কি না তারা করেছে। মন্ত্রী থেকে আরম্ভ করে, প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে, 1000 থেকে 1200 বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা কর্মী সংগঠক তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট মাথা নত করে ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। কেন সাহায্য করেন? বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে, দেশের ভেতরে, রাজ্যের এলাকায় সন্ত্রাসবাদীদের মোকাবেলার প্রশ্নে কেন্দ্রের যেভাবে সাহায্য করার দরকার ছিল ত্রিপুরাকে, সেনাবাহিনী, আধা সেনাবাহিনী, রাজ্যের ভেতরে বাহিনী তৈরি করার প্রশ্নে, মুখে একটা কাজে আর একটা, এই পরিস্থিতিতে রাজ্য সরকার তার নিজের তহবিল খরচ করে একটার পর একটা বাহিনী তৈরি করে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এখানে একটা শান্তির পরিমণ্ডল তৈরি করেছে। আমরা ত্রিপুরার মানুষ তৎকালীন রাষ্ট্রপতির কাছে ত্রিপুরার মানুষকে পুরস্কৃত করবার জন্য হাত জোর করে সেখানে দাঁড়িয়েছিলাম না। পুলিশের কাছ থেকে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এই সন্ত্রাসবাদ কি করে ত্রিপুরায় মোকাবেলা হচ্ছে
তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, তার তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছিলেন। সেলিম আলী নামটা এখন আমি ভুলে যাইনি, তখন আমাদের ত্রিপুরার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি এসডিপিইউ নিয়ে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন। সেখান থেকে এসডিপিইউ, এসপি, আইজি থেকে আরম্ভ করে এডিশনাল, তারপরে তিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। সেই সময় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যখন ত্রিপুরায় উত্তর পূর্বাঞ্চলে যখন সন্ত্রাসবাদের অগ্নিশিখা দাউদার করে জ্বলছে, ত্রিপুরাও জ্বলছিল, তার মধ্যে কি করে বামফ্রন্ট সরকার তাকে নিয়ন্ত্রণ করে একটা পরিস্থিতি পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে জানতে চাইছিল। সমস্ত তথ্য তিনি সেখানে পাঠান। পরবর্তী সময় দেখা গেল রাষ্ট্রপতি ত্রিপুরার পুলিশকে রাষ্ট্রপতির পতাকায় সম্মানিত করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। স্বাধীনতার পর সম্ভবত ত্রিপুরা ছিল রাষ্ট্রপতির বিশেষ পতাকা পাওয়ার প্রশ্নে পঞ্চম রাজ্য। ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে ত্রিপুরা ছিল সেই সময় পঞ্চম রাজ্য। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পাঠিয়ে তার মাধ্যমে তার যে পতাকা, তৎকালীন সেলিম আলী ছিলেন না, তার অবর্তমানে আরেকজন আমাদের সেই সময় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন মিস্টার সিং, তার হাতে পুলিশ হেডকোয়ার্টারে এই পতাকা তুলে দিয়ে ত্রিপুরার পুলিশকে, নিরাপত্তা বাহিনীকে সেখানে সম্মানিত করেছে গোটা ভারতবর্ষের সামনে। কি করে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হয় জীবন বাজি রেখে। একটা সরকার যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকে যদি কোনোভাবেই আক্রমণ সংগঠিত করার সুযোগ না দেয়, তাকে যদি কোনোভাবেই নিজেদের রাজনৈতিক যে সুযোগ সেটা আহরণের জন্য ব্যবহার করার চিন্তা না করে, তাহলে কিভাবে সীমাবদ্ধ সামর্থ্য নিয়েও সন্ত্রাসবাদকে মোকাবেলা করা যায়? একটা সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী তৎকালীন যে বাংলাদেশ, সেই সময়ের যে সরকার, এরা তো আমরা বলছি বাংলাদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ত্রিপুরায় রক্তের হোলি খেলছে, তারা মানতেই রাজি না। এরকম জায়গায় ত্রিপুরায় পরিস্থিতি করা সম্ভব, এই বার্তা কিন্তু কেন্দ্রের সরকারই পৌঁছে দিয়েছেন এবং বলবার চেষ্টা করেছে। ত্রিস্তর পঞ্চায়েতের কাজ দেখতে চাও, রেগার কাজ দেখতে চাও, রেগার কাজকে ব্যবহার করে সম্পদ কি করে তৈরি করতে হয়, পরিকাঠামো কি করে তৈরি করতে হয় দেখতে চাও, ত্রিপুরা যাও। আর সন্ত্রাসবাদকে মোকাবেলা করে শান্তি পুনঃস্থাপন করে মানুষের ঐক্য সংগতিকে কি করে সুদৃঢ় করতে হয় দেখতে চাও, ত্রিপুরা যাও। আমরা গিয়ে কিন্তু মাইক বাজিয়ে এই বক্তৃতা করে দিই। কাজে আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ছোট্ট দুর্বেদিত অংশ, যে কোনো কার্যকারণেই হোক, সরকার চালাচ্ছে অথবা এই সরকারের সমর্থন, তাদের একটা ছোট্ট অংশ এখানে দুর্বৃত্তের মতো আমাদের মধ্যেকার এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত যে অভিজ্ঞতা, তাকে খাটো করে ত্রিপুরার মানুষের ঐক্য সংহতিকে দুর্বল করার চেষ্টা করছে। চোখ কান খোলা রাখতে হবে। ত্রিপুরার মানুষের ঐক্য সংহতিকে নষ্ট করার যারা চেষ্টা করছে, এর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে সারা ভারতবর্ষের একতার সংহতিকে রক্ষা করার জন্য স্লোগান দেব, এটা অবাস্তব হবে, একটা আর একটার সাথে পরিপূরক। এই কারণে আমি একটু বেশি সময় নিয়ে এই বিষয়ে আপনাদের সামনে উপস্থিত করতে বাধ্য হলাম। ওয়াকফ, এটা নিয়ে এই কাশ্মীরের ঘটনাটা 22 তারিখে ঘটে যাওয়ার আগে ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত হয়ে উঠেছে। ওয়াকফ তো নতুন কথা না, কেউ দাঁত বলেন, দক্ষিণা বলেন, বা ভগবানের সম্পত্তি বলে মনে করেন, যার যেমন ভাষা সেই ভাষা এটার ব্যাখ্যা করেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এই ওয়াকফ ভারতবর্ষের ছিল। সেই সময়ে সেই আইন সংশোধিত হয়েছে। স্বাধীন ভারতবর্ষে এই আইন সংশোধিত হয়েছে। এ নিয়ে এই সর্বশেষ যে সংশোধন হলো, তার আগ পর্যন্ত যতবার সংশোধন হয়েছে এই ভারতবর্ষে, পরাধীন স্বাধীন ভারতবর্ষে, এই নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তুলে নেই। ভাষাসম্মত ছিল,
এখানে সেখানে যেখানে ফাঁকফুক করছিল এগুলো ভরে দেওয়ার চেষ্টা হয়েছে, ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তাতে ওয়াকফের সম্পত্তিকে ভিত্তি করে সামগ্রিক উন্নয়নের যে কার্যক্রম তাকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে, কেউ তো কোনো প্রশ্ন করেনি। কিন্তু এই যে সর্বশেষ যে অ্যামেন্ডমেন্ট হলো, সংবিধান হলো, নূতন আইনটা তৈরি হলো, প্রকৃত অর্থে এই সংযোজনের নামে গোটা আইনটার মানে উলট পালট করে ফেলা হলো, তার চেহারাটা পরিবর্তন করে ফেলা। কি ব্যাপার? একে ভিত্তি করে প্রতিবাদ ধ্বনিত হতে শুরু করলো। এটা শুধুমাত্র মুসলিম অংশের মানুষ প্রতিবাদ করছেন ঘটনা তা না তো, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন অমুসলিম অংশের মানুষ যারা এই বিষয়টার গভীরে গিয়ে তুলনামূলক ভাবে বুঝবার চেষ্টা করছেন, বিশ্লেষণ করার চেষ্টা করছেন, তারাও প্রতিবাদ করছেন। কি ব্যাপার? এখানে বলা হলো যে এই ওয়াকফের জায়গা সম্পত্তি ইত্যাদি নিয়ে এটা সমগ্র বিষয়টা পরিচালনা করার জন্য তার যে বোর্ড আছে, এই আইনটা সংশোধন করে বলছে তাতে অমুসলমান দুজনকে অন্তর্ভুক্ত করা হবে। ভারতবর্ষে কি শুধু ওয়াকফ আছে? নানা হিন্দু ধর্মের উপাসক যারা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে ভিত্তি করে এই ধরনের নানা প্রতিষ্ঠান আছে। খ্রিস্টান ধর্মের আছে, বুদ্ধ ধর্মের আছে, জৈন ধর্মের আছে, শিখ ধর্মের আছে। এটা যার যার ধর্মীয় ব্যাপার। গোল্ডেন টেম্পল সেখানেও তো আছে। তো ওখানে সেই ধর্মের লোক ছাড়া তার পরিচালনা করার জন্য যে তাদের প্রতিষ্ঠান, তাতে অন্য ধর্মের লোক তো সেখানে নেওয়ার কোনো সুযোগ নাই। তারা তো কেউ নিচ্ছে না, এই প্রশ্ন তো কেউ করছে না। এবং ওয়াকফের মধ্যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের সময় থেকে যে আইনটা চালু হয়ে আসছে এ যাবৎ, তার মধ্যে তো এই প্রশ্ন ছিল না। হঠাৎ করে কেন বিজেপি সরকার তার মধ্যে অমুসলিমদের ঢুকাবার সিদ্ধান্ত নিলেন? তাহলে কি এই সরকার উদ্যোগ নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের প্রতিষ্ঠান রক্ষা করার জন্য তারা যে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছেন, এর মধ্যে সেই ধর্মের বাইরের লোক তারা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবেন? এই সাহস, এই হিম্মত তাদের আছে? তারা করতে চাইলে এটা মানুষ মানবেন? সেই ধর্মাবলম্বী লোকরা মেনে নেবেন? কেন নেবেন? শুরু হলো এটা দিয়ে। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াকফ যে সম্পত্তি তাদের মসজিদ পর্যন্ত আছে, বলছে এগুলোর রেজিস্ট্রেশন যে আছে তার কাগজপত্র ইত্যাদি জমা দিতে হবে। আরে শত শত বছর আগে এই ওয়াকফ কাজ করছে, মসজিদ আছে, জায়গা সম্পত্তি আছে, যারা দান করেছেন করেছেন। তখন বোধ হয় রেজিস্ট্রেশনের এখন যে প্রচলিত পদ্ধা পদ্ধতি এগুলো চালুও ছিল না। কোথেকে এই রেজিস্টার্ড করা এই কাগজপত্র এগুলো যারা দেখভাল করছেন তারা এনে দেবেন? কি করে তারা তৈরি করবেন? এগুলোর অর্থটা কি? অর্থাৎ এটা এমন একটা বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হলো, এটা না দেখাতে পারলে পর এগুলোর উপর ওয়াকফের কোনো অধিকার থাকবে না, সরকার এগুলো বদল দেওয়া করবে। উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায় ব্যাখ্যা না করলে কি ব্যাপার? এটা কি করে সম্ভব? 150-200 বছর আগের থেকে যে ওয়াকফ চলছে, ওখানে যে মসজিদ আছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই, তারা এখন কোথেকে কাগজ এনে দেবেন? কে তাদের রেজিস্ট্রেশনের কাগজ দেবে? কি হচ্ছে? তৃতীয়ত যেটা বলা হচ্ছে ওয়াকফে যদি কেউ দান ইত্যাদি করতে চান, তাকে দানের আগে 5 বছর মুসলমান যে ধর্ম ইসলাম, এই ধর্মের যে তিনি অনুসারী, তার যে প্রথা প্রকরণ পদ্ধতি, এর মধ্য দিয়ে প্র্যাকটিস করার মধ্য দিয়ে তিনি একজন মুসলিম, এটা নিদর্শন স্থাপন করতে হবে। ওয়াকফে তো কোথাও এই কথা বলা হয়নি যে অমুসলিমও যদি কেউ ওয়াকফের হাতে তাদের সম্পত্তি তারা তুলে দিতে চান এবং সম্পত্তি তুলে দেওয়ার পর এটা ফিরিয়ে নেওয়ার কোনো
দাবি তারা করেন না বা এটা দিতে চাইলেও এটা ফিরিয়ে নিতে পারেন না, এটাই নিয়ম। এতদিন যে প্রশ্ন ছিল না, দান করবেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, জনস্বার্থে এটা কাজে লাগবে, এটা কোন ধর্মের লোক, কোন বর্ণের লোক, কোন সম্প্রদায়ের লোক, এটা কি প্রশ্ন? এবং এটা প্রমাণ করার জন্য একজন মুসলিম, তিনি মুসলিম, তারপরে বলছে চলবে না, তোমাকে আরো 5 বছর সেখানে প্র্যাকটিস করে প্রমাণ করতে হবে তুমি প্রকৃত অর্থে মুসলিম। তার অর্থটা কি? গায়ে পড়ে ঝগড়া করে না, বিরোধ বাঁধানো না, এই প্রশ্ন তারা এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। এবং জায়গায় সম্পত্তি নিয়ে যদি কোথাও বিরোধ হয়, ওয়াকফ বোর্ড, এটা স্বয়ং শাসনের অধিকার আছে, সংবিধান তাকে এই সুযোগ দিয়েছিল। তারাই হয় নিজেরা হাতে বিষয়টা নিয়ে গভীরে গিয়ে এটা মীমাংসা করার জন্য তথ্যাদি সংগ্রহ করে তারা অবস্থান নেবেন। তা যদি না হয়, তারা মনে করলে তারা আলাদা কোনো একটা কমিটি তৈরি করে কোনো বিশেষ ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে এই সমস্ত বিষয়টা গভীরে গিয়ে তদন্ত করে তার একটা মীমাংসার ব্যবস্থা তারা যাতে করেন, তার জন্য এটা করার অধিকার তাদের আছে। এখন কি হলো, সমস্ত বাতিল করে দিয়ে বলা হলো যেই জেলাতে ওয়াকফটা আছে সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সমস্ত বিরোধ বিসম্বাদ থাকলে তিনিই দেখবেন, তিনিই মীমাংসা করবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার ঘাড়ে কটা মাথা? বিজেপি শাসিত ভারতবর্ষে আমরা দেখছি না আমাদের ত্রিপুরায়। এর অর্থটা কি? পরোক্ষে ওয়াকফের হাত থেকে ক্ষমতাটা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে সরকার খবরদারি শুধু না, তাদের বিষয় আশয় সম্পত্তি মানে কুক্ষিগত করার এটা একটা পরোক্ষে এটা প্রচেষ্টা। আমি এই 3-4টা বিষয় বললাম, এটার উপর বলতে গেলে এটার উপরেই রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা দেড়েক বলা যাবে, আপনাদের এতক্ষণ সুন্দর ধৈর্য থাকবে না। সাধারণভাবে যে বিষয়গুলো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, মামলা হচ্ছে, এর আগে কিন্তু এরকম মামলা হয়নি। সুপ্রিম কোর্টে মামলা গেছে, সুপ্রিম কোর্ট মামলাগুলো নিয়েছেন এবং তারপর সওয়াল জবাব শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্রীয় সরকারের পক্ষে যারা সংখ্যা জুড়ে এই ওয়াকফ আইনটা পাশ করালেন, কোন যুক্তি শুনতে রাজি হলেন না, তাদের পক্ষে এই ওয়াকফ আইনের পক্ষে দাঁড়িয়ে যারা কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল এবং তার সঙ্গে তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারপতি জিজ্ঞেস করছে এগুলো কি? আপনারা তাদের ওয়াকফ বোর্ডের মধ্যে নন মুসলিম ঢুকাবার কথা বলছেন, কি করে করছেন? ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা তুলে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে কি করে আপনারা ক্ষমতা দিতে চাইছেন? দেখা যাচ্ছে অ্যাটর্নি জেনারেল বলছে আমাকে একটু সময় দিতে হবে, আমি সামনের বার এসে এই সম্পর্কে আমাদের সরকারের বক্তব্য ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলবো। সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্ট একটা জায়গায় নিয়ে এসছে, কেন্দ্রীয় সরকারের কাছে মামলার যে নোটিশ সেগুলিকে ভিত্তি করে দৃষ্টি আকর্ষণ করে একটা নির্দিষ্ট সময় দিয়ে এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বক্তব্য সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। আসল কি? এই ওয়াকফ বোর্ডের উপর আক্রমণ কেন্দ্রীভূত করে মূলত তার যে জায়গার সম্পত্তি গ্রামাঞ্চলেই সবচেয়ে বেশি, সেই গ্রামে এখন ঢুকছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যারা বিগ বুর্জোয়াজি, বৃহৎ পুঁজিপতি, এরা শিল্পের উপর শহরে নগরেই শুধু সীমাবদ্ধ না, গ্রামে ঢুকছে, কৃষি কুক্ষিগত করার চেষ্টা করছে এবং সেই জায়গায় জমির দিকে তাদের লোলুপ দৃষ্টি পড়েছে। তাদের হাতে জমি তুলে দেওয়ার জন্য এটা পত্রপত্রিকায় লেখা বেরোচ্ছে, সমালোচনা হচ্ছে, এই ওয়াকফের দিকে নজর গেছে। একে ভিত্তি করে সেখানে যে প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তি হাতে নিয়ে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এটার পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে বলে কেউ কেউ প্রশ্ন তুলবার চেষ্টা করছে। হয়তো সম্ভব না। এরকম একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণটা কেন্দ্রীভূত করছে। লক্ষ্য করুন, একদিকে ওয়াকফ, পরবর্তী সময়ে কাশ্মীরের যে ঘটনা ঘটল তার সঙ্গে ওয়াকফের কোনো সম্পর্ক আছে কিনা জানি না। ঘটনা ঘটার পর ওয়াকফকে ভিত্তি করে প্রতিবাদের যে সুর ধ্বনিত হচ্ছিল
গণতান্ত্রিক শক্তির যে সম্মেলন ঘটছিল, এতে শাসক গোষ্ঠী তারা সেখানে একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এরকম পরিস্থিতিতে কাশ্মীরের এই ঘটনা, একে ভিত্তি করে ওটাকে একদিকে চাপা দেওয়া, এটাকে ভিত্তি করে আমাদের দেশের একতা সংহতি তাকে দুর্বল করার জন্য এই নতুন ষড়যন্ত্র এখানে চলছে। এই দুটো বিষয় সম্পর্কেই আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। আমরা কেউ তো দায়িত্ব নিয়ে বলছি না, ওয়াকফের যে সম্পত্তি তা সব জায়গায় ঠিক ঠিক ভাবে সুরক্ষিত হচ্ছে। ওয়াকফের যে বোর্ড, তারা সমস্ত নিয়ম কানুন ইত্যাদি মেনে সবকিছু ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ করছেন, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই ওয়াকফ তার যে সম্পত্তি তাকে কাজে লাগানোর কথা সব জায়গায় করছে, এরকম দাবি তো আমাদের করার কোনো অধিকার নেই। আমরা তো এই দাবি করছি না। প্রশ্ন থাকতেই পারে, দুর্বলতা থাকতেই পারে, ঘাটতি থাকতেই পারে, সেগুলো চিহ্নিত করুন। যারা বোর্ডে আছেন তাদের দৃষ্টিতে নিন, তাদেরকে বলুন নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো পরীক্ষা করে এগুলো সংশোধন করার চেষ্টা করুন। সেটা এক জিনিস, সেটা গঠনমূলক। সেই জায়গায় আগে উল্টো গোটা প্রতিষ্ঠানটার বিরুদ্ধে আক্রমণ, এটা তো কোনো মতেই সমর্থন করা যায় না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। এগুলো বাদ দিয়ে আমরা গলা ফাটিয়ে শুধু ঐক্য সংগতির কথা বলবো। ঐক্য সংগতি তো শুধু স্লোগান না, বাস্তবের মাটিতে তার কার্যকরী করার জন্য কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপের প্রয়োজন আছে, যার সঙ্গে দুটো বিষয় যুক্ত করে আমি কিছু কথা বলবার চেষ্টা করলাম। আমাদের রাজ্যে আমার আগের দুজন বক্তা বিস্তৃত পরিসরে বলেছেন, আমি সময় নিতে চাইছি না। কাজ কোথায়, রোজগার কোথায়, খাবার কোথায়, রেশন কোথায়? আমি চাকরির কথা বলছি না, স্কুলের কথা বলছি না, হাসপাতালের কথা বলছি না। এই তিনটা চারটা বিষয়, চৈত্র সংক্রান্তি গেল, পয়লা বৈশাখ গেল, আমাদের উপজাতি অংশের মানুষের উৎসব গেল। এই সময়ে বামফ্রন্ট সরকার 1.5 মাস 2 মাস আগে থেকে অতিরিক্ত কাজ দিয়ে আয়ু পর্যায়ের ব্যবস্থা বাড়াতো। আগের কাজের মজুরি যদি জমে থাকতো তা পরিষ্কার করত। যাদের রেগার কাজ নাই, ওয়েবের কাজ নাই, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, সরকারের অন্যান্য উন্নয়নমূলক যে দপ্তরগুলো তাদের নানা ধরনের কাজের মধ্য দিয়ে শ্রমজীবী অংশের মানুষ তাদের হাতে এই সময়টার মধ্যে নূতন বর্ষে পদার্পণের আগে কিছু পয়সা করে দেওয়ার ব্যবস্থা করত। কিন্তু এখন এই যে সরকার লক্ষ্য করেছেন আপনারা, একটি কথা বলছে না, কোন ভূমিকা নিচ্ছে না। আবার আগে কর্নেল মানিক দে এবং আমাদের পশ্চিম জেলার সম্পাদক বলবার চেষ্টা করেছেন, আমি নিশ্চিত যাচ্ছি না। গতকাল 35টা জায়গায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ডাকে শত শত মানুষ অবস্থান করেছেন, মিছিল করেছেন, ব্লকে ডেপুটেশন দিয়েছেন। কোন কোন জায়গায় ব্লকে যাওয়া সম্ভব না, যেমন জিরানিয়া, তারা এসডিএম এর কাছে গেছে। এবং মনে করবেন না কালকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায়ের সংগ্রাম শেষ হয়ে গেল। সমস্যা তো সমাধান হলো না। বকেয়া মজুরি পাচ্ছে না, রেগাস কাজ বাড়ছে না, টুয়েবের কাজ বাড়ছে না, সরকারের উন্নয়নমূলক যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর কোনো কাজকর্ম নাই। মানুষ বাঁচবেন কি করে? সন্তান বিক্রির কথা শুনেছেন, বিনা চিকিৎসায় মৃত্যুর কথা শুনছেন, কাজের সন্ধানে, রোজগারের সন্ধানে রাজ্যের বাইরে যাচ্ছেন, এই খবর পাচ্ছেন, সেখানে গিয়ে মৃত্যুবরণ করছে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। মেনে নেবো আপনাকে, মেনে নিতে হবে, প্রতিবাদ করা যাবে না। এর বিরুদ্ধে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত এই সরকার, বিশেষ করে এই 3টা 4টা জ্বলন্ত জরুরি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এই সমস্যায় মানুষ ভুগছেন, এটা সুরাহা করার জন্য এই সরকার ভূমিকা না নিচ্ছে, ততক্ষণ এই আন্দোলনকে তীব্র, ব্যাপক এবং তীক্ষ্ণ করতে হবে।
দল বুঝি না, মত বুঝি না, আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পতাকা হাতে নিয়ে লড়াই করছি। যদি কোনো দিক থেকে আমাদের কাছে আবেদন আসে, আপনারা লাল ঝান্ডাটা সরান, আমরা আমাদের ঝান্ডা নেব না, একসাথে আসুন, আরো বৃহত্তর আন্দোলন করে, কোনো আপত্তি নেই। রাজপথে দাঁড়িয়েই এই প্রতিশ্রুতি কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। কোথায় কে কে বলবে? মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ছাড়া, বামফ্রন্ট ছাড়া, লাল ঝান্ডা ছাড়া। কাজেই কে আসলেন কে আসলেন না, তার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না। খোদার জ্বালা কারো আসা না আসার জন্য বিবৃত হতে পারে না। কাজেই লড়াইটা চলবে, এটাকে ব্যাপকতর করতে হবে। এবং এই লড়াই যাতে আমরা ঠিকভাবে করতে না পারি, এই সরকারের যে চরম ব্যর্থতা, অপদার্থতা, এবং এর সাথে যুক্ত হয়েছে দুর্নীতি। আপনার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য টাকা ছাড়া এসডিএম অফিস থেকে সার্টিফিকেট পাওয়া যায় না। রেশন কার্ড পাওয়া তো আরো দূরের কথা। বদলির জন্য পয়সা লাগে, মডিফাই করতে গেলে পরে বদলি একটু পছন্দের জায়গায় আনতে গেলে পয়সা লাগে। আমি বলছি দায়িত্ব নিয়ে আমার কোয়ার্টারে এসে যারা টাকা দিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তার নাম বলে এবং একজন ক্লেম করছেন তিনি আমার আত্মীয়। আমি বলছি আপনার লজ্জা করছে না তাকে আপনার আত্মীয় বলে পরিচয় দিতে? বলে আপনার বুঝবার জন্য বলছি। এই চলছে ত্রিপুরা। কাজে গল্প করে খুশ গল্প করার জন্য এই রাজপথে দাঁড়িয়ে আপনাদের এখানে দাঁড়িয়ে বসিয়ে রেখে কথাগুলো বলছি মনে করার কোনো কারণ নেই। কোথায় করে গেছে ত্রিপুরাটা? কাজে এই পরিস্থিতিতে এই লড়াইটা যাতে ব্যাপকতর হতে না, দলমতের ঊর্ধ্বে সমস্তাংশের মানুষের ঐক্য সংহতিতে এটা যাতে এটা বৃহত্তর বহিষ্ফুরণের চেহারা নিতে না পারে, তার জন্য ধর্ম, বর্ণ, সম্প্রদায় এই সমস্ত কথা, কাশ্মীরের কথা, ওয়াকফ বোর্ডের কথা, হেনাতনা কথা বলে তারা মানুষকে বিপদগামী করার চেষ্টা করছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কাশ্মীরের ঘটনা সম্পর্কে যেমন সচেতন থাকতে হবে, কি অবস্থান আমরা নেব আমরা পরিষ্কার করেছি। ওয়াকফ সম্পর্কে যেমন আমাদের সচেতন থাকতে হবে, আমাদের কি অবস্থান সেটা আমরা বলছি। এবং বেঁচে পড়তে থাকার জন্য দলমত নির্বিশেষে মূল যে 4টা 5টা বিষয়, এগুলো নিয়ে যে আমরা অবস্থান নিয়েছি, এই যে লড়াইটা, এই লড়াইটাকে তীব্র এবং তীক্ষ্ণ করতে হবে। অবশ্যই স্কুল চলতে হবে, মাস্টার চাই, কলেজ ইউনিভার্সিটি চলতে হবে, অধ্যাপক চাই, হাসপাতাল চলতে হবে, ডাক্তার চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন একটা করে নতুন নতুন স্বাস্থ্য দপ্তরের কলেজ তৈরি করার চেষ্টা করছেন। ত্রিপুরার মানুষকে বোকা মনে করছেন তিনি না? হাসপাতাল আছে, ডাক্তার নাই, ঔষধ নাই, সাধারণ ছোট অপারেশনের জন্য সুই সুতা গজ ব্যান্ডেজ রোগীকে কিনে দিতে হয়। রোগী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে ঠিক মতো খাবার পাচ্ছে না, এর থেকে তার থেকে পয়সা নিয়ে রোগীর আত্মীয় নিজের হোটেল থেকে খাবার কিনে এনে তাকে খাওয়ার ব্যবস্থা করছে। নজর আছে এই সরকারটা। একটার পর একটা আপনি নূতন স্বাস্থ্য দপ্তরের কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করছেন, ভোট করুন, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো বিরোধিতা করছি না। হাসপাতালটা তো চালাবেন, কলেজটা তো চালাবেন, ইউনিভার্সিটি তো চালাবেন, স্কুলটা তো চালাবেন। এটা বাদ দিয়ে মানুষটা কি করে মানুষ হবে? কাজে সেই দিক থেকে সামনের দিন একটা ছোট দিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের কাছে আবেদন করব ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে বৃহত্তর একতার সংহতি রক্ষা এবং বেঁচে পড়তে থাকার যে দাবি, এই দাবি বাদ দিয়ে একতার সংহতি রক্ষা না, আর একতার সংহতির কথা বাদ দিয়ে বেঁচে পড়তে থাকার যে দাবি, এই দাবির লড়াই কিন্তু শক্তিশালী করা যাবে না। এটা হ্যান্ডশেক করে একটার সাথে আরেকটা ধরাধরি করে আমাদের এই লড়াইটাকে প্রসারিত করতে হবে। ছোট্ট ত্রিপুরা একসময় দেশ দেখাতো, এখন দেশ দেখাচ্ছে দুর্নীতি কি করে করতে হয়, একতা কি করে ভাঙতে হয়, এইটা পথ দেখাবার চেষ্টা করছে। এটা আমাদের মুখে কালি লাগছে। এর থেকে ত্রিপুরাকে বের করে আনার জন্য সামনের দিকে আমরা যাতে এটা বৃহত্তর লড়াই সংগঠিত করতে পারি, তার জন্য দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা সেক্ষেত্রে পেছনে থাকবেন না, এগিয়ে আসবেন, কারণ এটা ছাড়া কোনো রাস্তা নাই। দেয়ালে পেয়ে আর কোথায় যাবে? এগুতেই
কাজে এই আবেদন আপনাদের কাছে রেখে এতক্ষণ কথা বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার।